প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন সময়ে তোমরা আমাদের সাথে এই অনলাইন লাইভ ক্লাসে আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি। তোমাদের সকলকে শুভেচ্ছা এর জন্য। তো আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায়েরই আমাদের আজকে চতুর্থ ক্লাস। আজকে আমি চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় প্রশ্নমালা অর্থাৎ 4B এবং অথবা কোনো কোনো বইতে 4.2 এই অংশের শিক্ষণফলগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আলোচনা করছি একটি বৃত্ত ও একটি সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে নির্ণয় করব। একটি সরলরেখা, আমি একটা চিত্র আঁকি, লক্ষ্য করো। একটি বৃত্ত হয় ঠিক এরকম, তোমরা জানো, আর একটি সরলরেখা হয় সোজা একটি দাগ। তো এই সরলরেখাটা যদি বৃত্তকে ছেদ করলো, তাহলে কি হলো? সরলরেখাটি বৃত্তের যে অংশে ছেদ করলো সেটি কি হয়? বৃত্তের জ্যা নামে আমরা বলে থাকি। তো আমাদের এখন যে বের করা জানতে হবে যে কি করে আমরা এই যে ছেদবিন্দু, এখানে একটাই ধরলাম এটা এ, আর এই বিন্দুটাকে ধরলাম বি, এই এ বি বিন্দু আমরা কি করে বের করব। তাহলে আমরা একটি অঙ্কের সাহায্যে এই বিষয়টা তোমাদের দেখাবো। তো লক্ষ্য করো, বৃত্তের সমীকরণ কিন্তু দুরকম হতে পারে। সেটা কীরকম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা এক ধরনের সমীকরণ। আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটি আর এক ধরনের সমীকরণ। আর সরলরেখা কেমন হয়? সরলরেখার সমীকরণ আমরা সাধারণত by প্লাস সি, এটা হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ বা আদর্শ সমীকরণ। তো এই তোমার কাছে প্রশ্নে এই ধরনের বৃত্তের সমীকরণও থাকতে পারে, অথবা এই যে দ্বিতীয় পর্যায়ে যে বৃত্তের সমীকরণটা লিখেছি সাধারণ সমীকরণ, এই পর্যায়েরও সমীকরণ থাকতে পারে। আর সরলরেখা চেহারা এই পর্যায়ে থাকতে পারে। তাহলে আমরা এই ছেদবিন্দু কি করে বের করব? প্রথমে আমাদের এই সরলরেখাটাকে y ইকুয়াল টু mx প্লাস সি এই আকারে সাজাতে হবে। তারপরে এই y এর মানটা যে বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে সেখানে আমাদের বসাতে হবে। বসানোর পরে আমরা যদি y হিসাবে বসাই, তাহলে আমরা এই সমীকরণটা কি হবে? সম্পূর্ণ চলকটা x-এ চলে যাবে। তখন আমরা x-এর দুটো মান পাবো, কারণ কি ছেদ করেছে বলে দুটো মান পাবো, দুটো মান ভিন্ন পাবো। তো দুটো ভিন্ন মান পেলে আমরা কি করব? x-এর মানটা আবার এই y ইকুয়াল টু এখানে বসানোর পরে আমরা দুটো y এর মান পাবো। তাহলে x ও y এর মান একত্রিত করে লিখলে আমরা ছেদবিন্দুগুলো পেয়ে যাব। আমি একটু দেখি তোমরা কে কে লাইনে আছো। ধন্যবাদ। মামসুকা লাইনে আছো, রাজু আছো, সুষমা আছো, নুসরাত নিশা আছো, তোমাদের সকলকে ধন্যবাদ। লেখা দেখা যাচ্ছে না, তোমরা এবার একটু দেখো তো ঠিক মতো দেখা যাচ্ছে কি না। কি সমস্যা? তো এবার আমি একটি উদাহরণের সাহায্যে এই বিষয়টি
তোমাদের দেখাই। ধরো আমাদের কাছে বৃত্তের সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 13 এবং সরলরেখার সমীকরণ আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। বৃত্তের সমীকরণটাকে আমি 1 নাম্বার দিলাম, সরলরেখার সমীকরণটিকে আমি 2 নাম্বার দিলাম। আমাদের এখন যেটা করতে হবে, গুড, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা নিয়ম অনুসারে এখানে লক্ষ্য করো যে আমি তোমাদেরকে সূত্রটার মধ্যে দেখিয়েছি ওয়াই এর মানটাই আমরা বসানোটা দেখিয়েছি, কিন্তু এক্স এর মানও যে বসানো যাবে না তা কিন্তু নয়। তুমি যে এক্স বা ওয়াই যে কোনো একটি সরলরেখার সমীকরণ থেকে যে কোনো একটির মান বের করে বৃত্তের সমীকরণে বসাতে পারো। তো আমি 2 নং হতে ওয়াই এর মানটা বের করে নিচ্ছি। ওয়াইটা যদি এই পাশে আনি তাহলে এক্স মাইনাস 1 হয়, এটা 3 নাম্বার সমীকরণ দিলাম। 3 হতে ওয়াই এর মান 1 নংয়ে বসিয়ে সরি 2 হতে ওয়াই এর মান আমরা 1 নংয়ে বসাবো। নুহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার তোমরা এটাকে দেখো, ক্যালকুলেশন করছি, তোমরা করো। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 13। ইমপ্লাইজ দ্যাট এখানে কি হয়, 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 13 ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 13 ইকুয়াল টু 0। আমরা উভয় পক্ষ থেকে মাইনাস 12 ইকুয়াল টু 0 উভয় পক্ষ থেকে মানে 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করবে। তোমরা একটু করো, উৎপাদকে বিশ্লেষণ করে আমাকে জানাও যে এক্স এর কয়টি মান পাওয়া যায়। তোমরা একটু করো, করে আমাকে জানাও এক্স এর কয়টি মান পাওয়া যাচ্ছে। গুড, আমি একজনের কাছ থেকে উত্তর পেয়েছি। নুহা, ধন্যবাদ নুহা তোমাকে। এক্স ইকুয়াল টু 3 এবং এক্স ইকুয়াল টু -2। অন্যরা করো, আমি একটু আগাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এখানে আমরা লিখতে পারি 3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। যেহেতু 6 এখানে -6 আছে, 3 দুগুণ 6, এখানেও মাইনাস আছে, তাহলে একটি মান মাইনাস একটি মান প্লাস নিতে হয়। তাহলে আমরা যদি x কমন নেই, x মাইনাস 3 প্লাস 2 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট x প্লাস 2 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু -2
এবং এক্স ইকুয়াল টু 3। আমরা কিন্তু দুটো বিন্দু এক্সের দুটো মান পেয়েছি, তার মানে এই সরলরেখাটা কি হয়, বৃত্তকে ছেদ করে। সরলরেখাটি বৃত্তকে কি করে, ছেদ করে। তাহলে এক্সের আমাদের যে 3 নম্বর সমীকরণে আমরা যে ওয়াইয়ের মানটা বের করে রেখেছিলাম, তাহলে এক্সের মান একটি একটি করে বসাবো। এক্স ইকুয়াল টু -2 হলে ওয়াই ইকুয়াল টু কী হচ্ছে, এক্সের মান বসাবো -2 -1 সমান সমান এটা হয় -3। আর আমাদের আর একটি মান আছে এক্স ইকুয়াল টু 3, তাহলে আবার এক্স ইকুয়াল টু 3 হলে ওয়াই সমান সমান 3 - 1 সমান সমান 2। অতএব 1 নং বৃত্ত ও 2 নং রেখার ছেদ বিন্দু দ্বয় কি হচ্ছে, এক্স এর মান -2 জন্য আমরা -2, ওয়াই এর মান পাই -3 এবং এক্স এর মান 3 জন্য আমরা ওয়াই এর মান পাই 2। এটাই উত্তর, অর্থাৎ এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিশা তুমিও অ্যান্সার করেছো, অনেক ধন্যবাদ। মামসুখা অ্যান্সার করেছো, অনেক ধন্যবাদ। আরও সুষমা অ্যান্সার করেছো। এবার আমি তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখো, আমি একটু আগে একটি বৃত্ত এঁকেছিলাম আর একটি সরলরেখা এঁকেছিলাম এবং দেখিয়েছিলাম সরলরেখাটি কি বৃত্তকে ছেদ করে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সরলরেখাটি কি করে, বৃত্তকে স্পর্শ করে। কোন শর্তে বা কোন কোন শর্তে একটি সরলরেখা একটি বৃত্তের স্পর্শক হবে, সেই বিষয়টা আগে আমরা সূত্রগুলো লিখে নিয়ে একটি উদাহরণের সাহায্যে বোঝাবো। আমাদের আলোচ্য পয়েন্টটা হচ্ছে এখন একটি সরলরেখা একটি বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। 1 নাম্বার, বৃত্ত ও রেখার সমীকরণ সমাধান করে, প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে পয়েন্টগুলো আমি লিখছি এটিগুলো খাতায় একটু কষ্ট করে লিখে নাও, তাহলে তোমাদের পরীক্ষায় প্রস্তুত হতে সুবিধে হবে। বৃত্ত ও রেখার সমীকরণ সমাধান করে একটি মাত্র ছেদবিন্দু পাওয়া গেলে রেখাটি
বৃত্তের স্পর্শক হয়। লক্ষ্য করো, একটু আগে আমি তোমাদের দেখি একটি সরলরেখা একটি বৃত্তকে ছেদ করে, সেখানে আমি একটি অঙ্ক দিয়ে প্রমাণ করে দেখিয়েছি যে দুটো ছেদবিন্দু পাওয়া যায়। পরে আমি আরেকটি চিত্র আঁকলাম, একটি বৃত্ত এবং একটি সরলরেখা স্পর্শ করে। চিত্রেই তোমরা বুঝতে পেরেছো, চিত্রেই তোমরা বন্ধ করে না, ফ্যান বন্ধ করে না, ওটা বন্ধ করে, এটা বন্ধ করে, কাশি লাগে। তোমরা চিত্রের মধ্যেই বুঝতে পেরেছো যে একটি রেখা বৃত্তকে স্পর্শ করলে একটি মাত্র বিন্দু পাওয়া যায়, অর্থাৎ একটি মাত্র ছেদবিন্দু পাওয়া যায়। তাহলে আমরা যদি অঙ্ক করে প্রমাণ করতে পারি রেখার সমীকরণ ও বৃত্ত সমাধান করে একটি মাত্র ছেদবিন্দু পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে বৃত্তের কি হয়, রেখাটি বৃত্তের স্পর্শক হয়। এটা এক ধরনের প্রমাণ করার ব্যাপার। আবার লক্ষ্য করো 2 নাম্বার শর্ত, রেখাটি বৃত্তের স্পর্শক হবে যদি বৃত্তের কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। রেখাটি বৃত্তের স্পর্শক হবে যদি বৃত্তের কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। তাহলে সেই ক্ষেত্রেও রেখাটি বৃত্তের স্পর্শক হয়। তাহলে লক্ষ্য করো, একটু আমি চিত্রটা একবার রেখেছিলাম, আবার আঁকছি। যদি এই রেখাটা কি হয়, বৃত্তের স্পর্শক হয়, মনে করো বৃত্তের কেন্দ্র এরকম জায়গায় আছে, আমরা এখান থেকে যদি একটা লম্ব আঁকি, তাহলে এই বিন্দু কেন্দ্র ধরলাম -g -f যদি হয়, তাহলে এই যে রেখা সমীকরণ ax + by + c = 0, তাহলে কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব কি হয়, বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। তাহলে সেই ক্ষেত্রেও আমরা বলতে পারি যে রেখাটি বৃত্তের স্পর্শক। আবার লক্ষ্য করো, আরেকটি সূত্র আছে, y = mx + c। এই রেখাটি x² + y² = a²। বৃত্তকে স্পর্শ করবে যদি c² = a²√1 + m² হয়, অর্থাৎ c = ± a √1 + m² হয়। আচ্ছা, যখন তোমার কাছে যদি এই আকৃতির সরলরেখা থাকে বা ax + by + c থাকলেও সেটাকে এই আকারে সাজায় নিয়ে বৃত্তের সমীকরণটা যদি এই যে কেন্দ্র মূলবিন্দুতে অবস্থিত হয়, এই ক্ষেত্রে শুধু এই সূত্রটা প্রযোজ্য। এটা এমসিকিউর জন্য সাধারণত আমরা ব্যবহার করে থাকি। তো আসো এখন আমি একটি অঙ্কের সাহায্যে তোমাদের এই বিষয়টা প্রমাণ করে দেখাবো। একটি বৃত্ত, একটি সরলরেখা, এই সরলরেখাটি বৃত্তের স্পর্শক হওয়া যে শর্তটা আছে সেই শর্ত আমরা কিভাবে করব।
আমি একটি প্রশ্ন লিখছি, লক্ষ্য করো। প্রশ্ন: তোমরা একটু জানাও এখন লেখাটা বোঝা যাচ্ছে কিনা। দেখাও যে x minus y equal to 2 রেখাটি x স্কোয়ার প্লাস y স্কোয়ার equal to 2 বৃত্তের স্পর্শক। স্পর্শ বিন্দুটি নির্ণয় করো। শিক্ষার্থীরা বুঝতে পারছি না কি কারণে বোঝা যাচ্ছে না। দেখো তো এখন বোঝা যায় কি না। ফারিয়া এলিনা এখন বুঝতে পারছে লেখা। আচ্ছা, এখন লক্ষ্য করো, আমাদের প্রথমে দেখাতে হবে যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 রেখাটি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 বৃত্তের একটি স্পর্শক। স্পর্শ বিন্দুটি নির্ণয় করো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, একটি সরলরেখা একটি বৃত্তের স্পর্শক হওয়ার জন্য যে শর্তগুলো আছে সেই শর্তে আমরা 3টি শর্ত দেখিয়েছি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই ধরনের প্রমাণের ক্ষেত্রে 2 নম্বর শর্তটা আমরা ব্যবহার করে থাকি, কিন্তু যখন তোমার প্রশ্নে স্পর্শ বিন্দুটি নির্ণয় করো এই কথাটি থাকবে তখন আমরা 1 নম্বর সূত্রটা ব্যবহার করব। কারণ তুমি 2 নম্বর সূত্র ব্যবহার করতেই পারো এই প্রথম অংশের জন্য, কিন্তু স্পর্শ বিন্দু নির্ণয় করার জন্য তোমাকে আবার সেই 1 নম্বর শর্ত ব্যবহার করে তোমাকে কিন্তু স্পর্শ বিন্দু নির্ণয় করতে হবে। তো সুতরাং যেহেতু আমাদের সূত্র আছে 1 নম্বর সূত্র, যে আমরা সরলরেখার বৃত্তটি সমাধান করে যদি আমরা একটি মাত্র ছেদ বিন্দু পাই
তাহলে রেখাটি বৃত্তের স্পর্শক হয়। এটা একটি সূত্র হিসাবে এসেছে। সুতরাং আমরা একই অঙ্কের জন্য দুই ধরনের প্রমাণ দেখাবার কোনো প্রয়োজন নেই। যদি এই কথাটুকু না থাকে, স্পর্শ বিন্দুটি নির্ণয় করো, এই কথাটা যদি তোমার কাছে না থাকে প্রশ্নে, তাহলে তুমি 2 নাম্বার সূত্র ব্যবহার করে খুব সহজেই এই প্রমাণটি করা যায়। কিন্তু আমার প্রশ্নে যেহেতু স্পর্শ বিন্দুটি নির্ণয় করো আছে, সুতরাং এটা আমি 1 নাম্বার সূত্র দিয়ে তোমাদের দেখাবো। সমাধান। তাহলে প্রদত্ত বৃত্ত বা বৃত্তের সমীকরণ x² + y² = 2 1 নাম্বার, এবং রেখা সমীকরণ x - y = 2 implies that y = x - 2, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 2 নাম্বার রেখাটি, আমি প্রশ্নটি মুছে ফেলছি, আশা করি তোমরা তুলেছো খাতায়। তাহলে 2 হতে কার মান নিয়েছি? y এর মান। কোথায় বসাবো? 1 নং বৃত্তে বসাবো। বসিয়ে পাই x² + x - 2 হোল স্কোয়ার = 2। তোমরা এবার ক্যালকুলেশন করো, দেখি x এর মান কত আসে, তোমরা একটু বলো। তোমরা x এর মান কত পাচ্ছ একটু বলো। সুষমা, অনিমা, নুহা, ফয়জুল ইসলাম, নুহার উত্তর আমি পেয়েছি। খেয়ে যাচ্ছে গুড। ফয়জুল ইসলাম পেয়েছি উত্তর। ক্যালকুলেশন করলে আমরা যে রেজাল্টটা পাই, প্রথম পাই x - 1 হোল স্কোয়ার = 0। তাহলে এখান থেকে পাচ্ছি x = 1, 1, অর্থাৎ x এর দুটো মান, একই মান দুটো পাওয়া যায়। যখন একটি সরলরেখা আর একটি বক্ররেখা এভাবে ক্যালকুলেশন করে x এর দুটো সেম মান পাওয়া যাবে, তখন বুঝতে হবে যে রেখাটি উক্ত বক্ররেখা। এখানে আমাদের বৃত্ত নিয়ে আলোচনা করা হচ্ছে। বৃত্ত ছাড়া অন্য কোনো বক্ররেখার ক্ষেত্রেও যদি এ ধরনের অবস্থান পাওয়া যায়, তাহলে রেখাটি ওই বক্ররেখার স্পর্শক হয়। আচ্ছা, তো লক্ষ্য করে x এর দুটো মান পেয়েছি, সেম মান পেয়েছি। তাহলে অবশ্যই আমরা একটি মান ব্যবহার করব। 2 নং এ x = 1 বসিয়ে আমরা কি পাই? y = 1 - বোধহয় নিচে দেখা যাচ্ছে না, আমি উপরে লিখছি। আমরা পাচ্ছি y = 1 - 2, দ্যাট মিন্স -1। অতএব সরি, এই সমস্যা হয়েছে, এটা আমরা পরে করব। আমাদের এই জায়গায় শিক্ষার্থীরা এটুকু আমরা পরে করব। x = 1, 1, আমরা দুটো মান পেয়েছি। আমাদের আগে প্রমাণ করতে হবে যে এটি স্পর্শক। এখানে আমরা লিখব স্পর্শক প্রমাণ করার জন্য, যেহেতু x এর দুটি মান সমান, সুতরাং রেখাটি প্রদত্ত
বৃত্তের একটি স্পর্শক। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা দুটো সমীকরণ সমাধান করে এই পর্যায়ে পাওয়ার পরে আমরা এভাবে লিখব। লেখার পরে তারপর আমরা বলবো এক্সের দুটি মান কি হয়েছে সমান। সুতরাং রেখাটি প্রদত্ত বৃত্তের একটি স্পর্শক। আমরা কিন্তু 1 নম্বর সূত্র দিয়ে এই বিষয়টি প্রমাণ করলাম। প্রমাণ করার জন্য আমাদের এভাবে লিখতে হবে। এরপরে আমরা দ্বিতীয় অংশ বৃত্তের স্পর্শ বিন্দু নির্ণয় করব। এখন স্পর্শ বিন্দু নির্ণয় করার জন্য আমরা কত নাম্বার 2 নং সমীকরণে x = 1 বসিয়ে কি পাই, y = 1 - 2 = -1। অতএব নির্ণয় স্পর্শ বিন্দু কি হচ্ছে 1, -1। এটাই হচ্ছে আমাদের এখন যে অঙ্কটা আমরা করলাম সেই অঙ্কের অ্যান্সার। এখন লক্ষ্য করো, যদি তোমার কাছে আমি বলেছিলাম প্রশ্নে, যদি তোমার কাছে স্পর্শ বিন্দু নির্ণয় করো এই কথাটা না থাকে, অর্থাৎ প্রশ্নটা যদি শুধু এমন হয় যে x² + y² = 2, বৃত্তটি কে x - y = 2 রেখাটি স্পর্শ করে প্রমাণ করো। তাহলে এই বিষয়টি আমরা 2 নম্বর সূত্র দিয়ে কিভাবে প্রমাণ করব লক্ষ্য করো। দ্বিতীয় সূত্র ব্যবহার করে এই প্রমাণটা আমি দেখাচ্ছি। প্রদত্ত বৃত্তের সমীকরণ কি আছে, x² + y² = 2 এবং রেখার সমীকরণ কি আছে, x - y = 2। এটাকে 2 নাম্বার, এটা 1 নাম্বার। তাহলে 1 নং বৃত্তের কেন্দ্র বের করব আমরা। কেন্দ্র কত আমরা জানি, এই ধরনের বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত, অর্থাৎ 0, 0। আর এবং ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ কত হবে, যেহেতু 2 আছে তাহলে এখানে সূত্রে a² থাকার কথা। তাহলে a² মানে আমাদের 2² মানে কি, এখানে √2² হবে। এটা কি হবে, √2²। তাহলে ব্যাসার্ধ হবে √2 একক। আচ্ছা, এখন আসো, আমাদের সূত্রটা হচ্ছে কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। আচ্ছা, আমরা তোমার সরলরেখার শেষ প্রশ্নমালায় আমরা একটি সূত্র শিখেছিলাম যে x1 y1 বিন্দু হতে ax + by + c = 0 রেখার লম্ব দূরত্ব এরকম ছিল। x1, এই যে x এর জায়গায় x1 এর মানটা বসালাম, ax1 + b y1 + c / √a² + b²। এই সূত্রটা আমরা এখানে এখন ব্যবহার করব। এখানে আমাদের কেন্দ্র হচ্ছে x1 y1 বিন্দু, আর সরলরেখা হচ্ছে x - y = 2। দ্যাট মিন্স x - y - 2 = 0 আকারে লিখতে হবে। এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি, x - y - 2 = 0। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিতে পারি। তো দেখো, এখন বৃত্তের কেন্দ্র
হতে রেখার লম্ব দূরত্ব সমান। রেখা আছে x মাইনাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু 0, তাহলে 0 মাইনাস 2 ডিভাইডেড বাই x এর সহগ আছে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস তোমরা ক্যালকুলেশনটা করো। এখন দেখা যাচ্ছে কিনা তোমরা একটু বলো। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, লক্ষ্য করো, উপরে থাকে -2, নিচে √1+1 সমান সমান -2 ডিভাইডেড বাই √2। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই -√2, কারণ √2কে √2 গুণ √2 লেখা যায়, সমান সমান √2 সমান সমান কি 1 নং বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব 2 নং রেখাটি 1 নং বৃত্তের একটি স্পর্শক। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। গুড, আমি অ্যান্সার দিয়েছো অনেকেই। নিশা অ্যান্সার পাচ্ছি। ফাইজুল ইসলাম, সুষমা √2 অ্যান্সার দিয়েছ। তাহলে তোমার প্রশ্নে যদি লক্ষ্য করো, প্রশ্নে যদি স্পর্শ বিন্দু চায়, তাহলে তুমি 1 নম্বর সূত্র ব্যবহার করে এই প্রমাণটি প্রমাণ করা সুবিধাজনক। আর যদি তাহলে 2 নম্বর সূত্র দিয়ে আমরা এই প্রমাণটি করব খুব সহজে। এবং এ ধরনের অন্যান্য আরও অঙ্কের জন্য আমরা 2 নম্বর সূত্রটি ব্যবহার করে অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, কথা বলছি, একজন বলেছ যে এই যে মডুলাসের ভিতরে মাইনাস আছে কিন্তু বাইরে কেন মাইনাস নেই, এটা যে পরম মান চিহ্ন। আমরা জানি পরম মান চিহ্ন যখন উঠিয়ে দেওয়া হয়, পরম মানের ভিতরে মাইনাস থাকলে সেটা প্লাস করে লিখতে হয়। আমরা যখন আর এখানে একটি যেহেতু তুমি প্রশ্ন করেছো, অনেকেরই হয়তো প্রশ্ন করার করতে বুঝছো না, প্রশ্ন করতে চাইছো কিন্তু করতে পারছো না। আমি এটি একটি
পরম মানের ব্যাপারটা একটু একটা উদাহরণের সংজ্ঞার সাহায্যে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো লক্ষ্য করো, এটা যদিও আমাদের এই প্রশ্নমালা আলোচ্য বিষয় নয়, এটা বাস্তব সংখ্যার আলোচ্য বিষয়। তো পরম মানের সংজ্ঞা হচ্ছে পরম মান এ সমান সমান এ যখন এর মানটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এর মান যদি 0 থেকে বড় বা শূন্যের সমান হলে এখানে 0 পরম মান মানে 0, আর যখন 0 থেকে বড় হবে তখন এটা প্লাস চিহ্ন থাকবে। আর পরম মান এ মাইনাস এ হবে তখন যখন এ ইজ লেস দ্যান 0, অর্থাৎ এর মানটা 0 থেকে ছোট, অর্থাৎ এ নিজেই থাকবে মাইনাস। এটা তো তোমরা বুঝতে পারবে, কিন্তু এই ব্যাপারটা আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। লক্ষ্য করো, পরম মান ধরো মাইনাস, আমি যে অঙ্কটা করলাম সেটাই দেখাচ্ছি, √2 ইকুয়াল টু অনুসারে পরম মান √2, এখানে এর মানটা কিন্তু কত আছে, এ জায়গায় এ হিসাবে আছে, কিন্তু এ ইকুয়াল টু মাইনাস √2 অর্থাৎ লেস দ্যান 0। তাহলে এই শর্ত অনুসারে আমাদের এই যে নিচের সংজ্ঞাটা কার্যকারী হবে। তাহলে এখানে কি হবে, এই সূত্রের মাইনাস এর মান আছে মাইনাস √2, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস √2 হয়। এটাই হচ্ছে পরম মানের সংজ্ঞা। আশা করি যারা এতদিন বুঝতে পারোনি, এখন তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। টাইম ওখানে তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমি যে 4.2 বা 4B প্রশ্নমালার আরও কিছু শিক্ষণফল আছে সেগুলো দেখাবো, এবং পরবর্তীতে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, যাতে তোমরা সহজে ক্লাসগুলো বুঝতে পারো বা পরীক্ষায় প্রশ্ন আসলে সৃজনশীল প্রশ্নগুলো বুঝতে পেরে অ্যান্সার করতে পারো। তোমরা যারা আমার সাথে আজকে ক্লাসে উপস্থিত ছিলে এবং তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা উপস্থিত হতে পারোনি পরবর্তীতে তোমরা দেখে নিবে এবং পরবর্তী ক্লাসে তোমরা উপস্থিত থাকার চেষ্টা করবে। তোমাদের সকলকে পরবর্তী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ।